উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের গল্প এটি। এই গ্রামে মেয়ের জন্ম হওয়া কোনো অভিশাপের চেয়ে কম কিছু বলে মনে করা হয় না। এই গ্রামটি খুব একটা বড় নয়। বেশিরভাগ মানুষ চৌধুরী আজমর সিংয়ের ইটের ভাটায় মজুরি করে নিজেদের পেট চালায়। সেই ভাটায় ধনবা নামের এক ব্যক্তিও কাজ করে। বয়স প্রায় ৪৫ বছর, অবিবাহিত এবং একা। বিয়ের আশা সে অনেক আগেই ছেড়ে দিয়েছিল। তার বিশ্বাস ছিল যে সে সারা জীবন কুমারী থেকে যাবে। কিন্তু একদিন গ্রামের পূজারী তার জন্য একটি মেয়ে খুঁজে নিয়ে আসে। সেই মেয়েটির নাম ভোগরি। বয়স প্রায় ২১-২২ বছর। গ্রামের লোক বলে যে সে খুব অলক্ষী বা অপয়া। কারণটাও অদ্ভুত। এখন পর্যন্ত তার ৩ বার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু প্রতিবারই বর মৃত্যুর মুখে ঢলে পড়েছে। একজনের মৃত্যু তো বিয়ের মণ্ডপেই হয়ে গিয়েছিল, দ্বিতীয় বিয়েটি কখনো পূর্ণতাই পায়নি, আর তৃতীয়টি ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক। বিয়ের দিনই বর ঘোড়া থেকে পড়ে মারা যায়। ভবরীর বিয়েতে আসা ৫ জন বিশেষ ব্যক্তি গল্পের আসল রহস্য উন্মোচন করে। প্রথমজন হল চৌধুরী আজমের সিং, গ্রামের সবচেয়ে বড় জমিদার এবং কর্মসংস্থানদাতা। দ্বিতীয়জন হল তার ম্যানেজার সৌরভ, যে আগে মজুর ছিল কিন্তু এখন চৌধুরীর খাস গুন্ডা হয়ে উঠেছে। মজুরদের থেকে হপ্তা আদায় করা এবং তাদের ওপর দাদাগিরি দেখানোই তার কাজ। তৃতীয়জন হল গ্রামের পণ্ডিত, ধর্মের নামে ভণ্ডামি করা, টাকার জন্য তন্ত্রমন্ত্রের জাল বিছানো আর মহিলাদের ইজ্জত লুণ্ঠন করাই তার আসল চরিত্র। চতুর্থ হল গ্রামের দোকানদার, যে ধার তো দেয় কিন্তু বদলে মহিলাদের শরীরের ওপর কুদৃষ্টি দেয়। আর পঞ্চম হল সবচেয়ে বিপজ্জনক, গ্রামের ডাক্তার, যাকে লোকে ভগবানের রূপ মনে করে, কিন্তু আসলে সে মানবতার সবচেয়ে বড় অপরাধী। ভবরির বিয়েতে চৌধুরীর ২ ছোট ভাই দয়া এবং গোপালও উপস্থিত ছিল। দুজনেই তাদের বড় ভাইয়ের ওপর রাগ দেখাচ্ছিল যে সে ধনবার মতো লোকের সাথে এত অল্প বয়সী এবং সুন্দরী মেয়ের বিয়ে হতে দিল কেন। এই দুজনেই গ্রামের নাম করা বদমাশ। গ্রামে হয়তো এমন কোনো মেয়ে নেই যার উপর তাদের নোংরা নজর পড়েনি। বিয়ের দিন যখন পুরো গ্রাম ভোজ খেতে ব্যস্ত ছিল, সেই রাতেই চৌধুরীর ২ ভাই এমন কিছু করল যা কেউ কল্পনাও করতে পারেনি। তারা গ্রামের এক মানসিকভাবে ভারসাম্যহীন মেয়ে বাসন্তীকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গেল এবং পাশবিকতার সব সীমা ছাড়িয়ে গেল। এরপর এই ভয়ে যে সে কাউকে সত্যিটা বলে দেবে, তাকে নির্মমভাবে মেরে ফেলল এবং লাশ নদীতে ফেলে দিল। তাদের মনে হয়েছিল এই ঘটনাও সেভাবেই ধামাচাপা পড়ে যাবে, যেমনটা আগে হয়ে এসেছে। কিন্তু এবার বিষয়টি কেবল কুকর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল একটি হত্যাকাণ্ড। গ্রামের মানুষ হতবাক ছিল এবং পুলিশ ইন্সপেক্টরের সাথে চৌধুরীর পুরনো শত্রুতার কথাও সবার জানা ছিল। পরের দিনই যখন চৌধুরী তার ভাইদের প্রায়শ্চিত্ত করাতে মন্দিরে নিয়ে গেল, তখনই ইন্সপেক্টর সেখানে হানা দিল। পুরো গ্রামের সামনে সে চৌধুরীর ভাইদের ধরে ফেলল। যখন চৌধুরী মাঝখানে বাঁচাতে এলো, তখন ইন্সপেক্টর রাগের মাথায় তার গালে এমন এক থাপ্পড় কষালো যে পুরো মন্দির কেঁপে উঠল। ইন্সপেক্টর গর্জে উঠে বলল, ক্ষমতা থাকলে নিজের ভাইদের জামিন করিয়ে নিস, কিন্তু এবার আইনের হাত থেকে কেউ বাঁচবে না। যদিও তার কাছে সরাসরি কোনো প্রমাণ ছিল না, তবে সে নিশ্চিত ছিল যে ডিএনএ টেস্ট সত্য সামনে নিয়ে আসবে। থানায় পৌঁছানোর পর ২ ভাইয়ের ওপর এমন খাতিরদারি করা হলো যে অবশেষে তারা সব স্বীকার করে নিল। চৌধুরী শহরের উকিলের পরামর্শ নিল, কিন্তু উকিল পরিষ্কার জানিয়ে দিল যে মামলা খুব জটিল, জামিন পাওয়া কেবল কঠিন নয়, অসম্ভব। তবে হ্যাঁ, যদি সেটিং করা যায় তবেই রাস্তা বের করা সম্ভব, কিন্তু এর জন্য প্রচুর টাকা লাগবে। চৌধুরীর কাছে সেই সময় টাকা ছিল না। তখনই গ্রামের পণ্ডিত তার সাহায্যের জন্য এগিয়ে এলো এবং বলল, চিন্তা করবেন না চৌধুরী মশাই, মজুরদের মজুরি থেকে টাকা কেটে নিন। ৩০০ মজুর আছে, প্রত্যেকের অর্ধেক মজুরি আটকে দিন, দেখতে দেখতে টাকা জোগাড় হয়ে যাবে। আর হলো ঠিক তাই। মজুরদের অর্ধেক মজুরি কেটে নেওয়া হলো। বাধ্য হয়ে মজুররা কাজ ছেড়েও যেতে পারছিল না, কারণ আশেপাশে অন্য কোনো ইটের ভাটা ছিল না। যে প্রতিবাদ করত তাকে হুমকি দেওয়া হতো, অথবা তার কোষ্ঠী দেখিয়ে ভয় দেখানো হতো। গরিব মজুরদের অবস্থা শোচনীয় হয়ে উঠল। বুধবার নামের এক মজুর তার অসুস্থ ছেলের ওষুধ পর্যন্ত কিনতে পারল না। শেষ পর্যন্ত তার স্ত্রী মালতীকে ছেলের চিকিৎসার জন্য গ্রামের ডাক্তারের সাথে রাত কাটাতে হল। পরের দিন ধনবা নিজে তার বকেয়া মজুরি চাইতে চৌধুরীর কাছে গেল। চৌধুরী নির্লজ্জভাবে বলল, টাকা চাই? তুই নিজের বউকে পাঠিয়ে দে আমার কাছে, সব মজুরি পেয়ে যায়। এটা শুনে ধনবা ক্ষেপে উঠল। সে পাল্টা জবাব দিল, ঠিক আছে চৌধুরী, আমি ৭ দিনের মজুরি ছেড়ে দিচ্ছি, তুমি তোমার বউকে আমার কাছে পাঠিয়ে দাও। চৌধুরী এই জবাবে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে তার লাঠিয়ালদের নিয়ে ধনবাকে খুব মারধর করল।
যদিও সে বেঁচে গেল, কিন্তু গুরুতর আহত হল। ডাক্তার ব্যান্ডেজ তো করে দিল, কিন্তু সেও তদন্তের বাহানায় টাকা হাতিয়ে নেওয়ার ধান্দায় ছিল। ঘরে খাবারের অভাব দেখা দিল। তখনই বুধবারের স্ত্রী তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে পণ্ডিতের কাছে পৌঁছাল। পণ্ডিত বলল, এর চিকিৎসা পূজা পার্বণে হবে, রাতে একা মন্দিরে আসতে হবে, এবং তাও মাত্র এক বস্ত্রে। যখন সেই কথা তার স্বামীকে জানালো, স্বামী রেগে গিয়ে বলল, যদি পূজা দিয়ে রোগ ঠিক হতো তবে দুনিয়ায় ডাক্তারের প্রয়োজন পড়ত না। পণ্ডিতের মনে কি নোংরামি চলছে আমি সব বুঝি, এই ভণ্ডামিতে পা দিও না। সেই রাতে পূজারী দীর্ঘক্ষণ মন্দিরে অপেক্ষা করল। গ্রামের লালা এটা দেখে পণ্ডিতকে নিয়ে ঠাট্টা করল। পণ্ডিত রাগে অস্থির হয়ে উঠল। এটা শুনে ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা করো না, এবার দেখো আমি কি করি। পরের দিন ডাক্তার চৌধুরীর সাহায্যে পঞ্চায়েত ডাকল। পুরো গ্রামের সামনে সে হাতে একটি মেডিকেল রিপোর্ট নাড়িয়ে বলল, গ্রামে মহামারী ছড়িয়ে পড়তে চলেছে এবং এই রোগের কারণ হল ধনবা। মানুষ থমকে গেল। রোগের নাম কেউ কোনোদিন শোনেনি, কিন্তু রিপোর্ট দেখে সবাই ভয় পেয়ে গেল। গ্রামের মানুষ অশিক্ষিত এবং অন্ধবিশ্বাসী ছিল, তাই ডাক্তার ও চৌধুরীর মিথ্যাকে সহজেই সত্যি বলে মেনে নিল। ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হলো। ফলাফল এটাই দাঁড়ালো যে ধনবাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। বিচারা ধনবা গ্রামের বাইরে এক ভাঙা কুড়িঘর বানিয়ে থাকতে শুরু করল। সে ভবরিকেও নিজের থেকে দূরে সরিয়ে দিল, যাতে তারও এই রোগ না লেগে যায়। ভবরি একা হয়ে পড়ল। গ্রামে এখন তার জন্য বেঁচে থাকা আরও কঠিন হয়ে গেল। কাজের সন্ধানে সে চৌধুরীর ইটির ভাটায় গেল, কিন্তু সেখানে তার জীবন নরকের চেয়েও খারাপ হয়ে উঠল। মজুর এবং লাঠিয়ালদের নজর তার শরীরের উপর শকুনির মতো পড়ে থাকে। এই সময়ের মধ্যে মুম্বাই থেকে এক যুবক গ্রামে এলো। সে মজুরদের অবস্থার উপর একটি ডকুমেন্টারি তৈরি করছিল। তার দেখাশোনার দায়িত্ব ভবরিকে দেওয়া হলো, রান্না করা, পরিষ্কার করা ইত্যাদি। শুটিং শেষ হওয়ার দিন প্রবল বৃষ্টি হচ্ছিল। ছেলেটিকে এগিয়ে দিতে যাওয়ার সময় পথে দুজনেই ভিজে গেল এবং অন্ধকারে একে অপরকে জড়িয়ে ধরল। ভবরির মনে হলো এই মুহূর্তটি কেউ দেখেনি, কিন্তু সৌরভের লোক তাদের হাতে নাতে দেখে ফেলল। পরের দিনই এই খবর আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। 5 প্রভাবশালী ব্যক্তি ক্ষেপে উঠল। ছেলেটিকে সবার সামনে প্রচণ্ড মারধর করা হলো এবং পঞ্চায়েতে ভবরির ওপর অপবাদ দেওয়া হলো। তামাশা দেখতে আসা ভিড়ে ধনবাও ছিল। সে ভবরির ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, তুই আমায় ধোঁকা দিয়েছিস, এখন থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন ভবরি পুরোপুরি একা হয়ে গেল। না আছে স্বামীর আশ্রয়, না আছে গ্রামের। দিন রাত অপমান সহ্য করার পর সে সেই পথই বেছে নিল যেদিকে গ্রাম তাকে ঠেলে দিচ্ছিল। সে চৌধুরী এবং তার চামচাদের খবর পাঠালো, এখন আমি সেটাই করব যা তোমরা চাও, কিন্তু আমার দাম অন্য মহিলাদের চেয়ে 7 গুণ বেশি হবে। প্রথমে সবাই এটা এড়িয়ে গেলেও রাত গভীর হতেই 5 প্রভাবশালী ব্যক্তি একে একে তার বাড়িতে পৌঁছে গেল। ডাক উঠতে শুরু করল। অবশেষে সবচেয়ে মোটা টাকা নিয়ে একজন ভৌরির এই ব্যবসা শুরু করালো এবং এখান থেকেই গ্রামের কামনাসক্ত ভিড় ভেঙে পড়ল। ভৌরি এখন গ্রামের কলঙ্ক নয়, গ্রামের সবচেয়ে দামি মহিলা হয়ে উঠল। ডাক্তার থেকে পূজারী, চৌধুরী থেকে মজুর সবাই তার শরীরের সওদা করতে শুরু করল। যে মহিলা নিজের অধিকারের জন্য লড়তে পারত, সেই এখন পুরো গ্রামের লালসার খেলনা হয়ে গেল। ভৌরির সম্মান বিক্রি হয়ে গিয়েছিল এবং কেউ আটকানোর ছিল না। ওদিকে চৌধুরী তার ভাইদের জামিনের জন্য উকিলের পেছনে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। টাকা দেওয়ার পরেও তখনই জজের বদলি হয়ে গেল এবং চৌধুরীর টাকা ডুবে গেল। উকিল নতুন পথ পাতলাল, বাসন্তীর দিদিমার সাথে আপোষ করে নাও, তাহলে সে কেস তুলে নেবে। চৌধুরী ভারাক্রান্ত মনে দিদিমার কাছে গেল, কিন্তু সেখানেই সে এমন এক সত্য শুনতে পেল যা তার আত্মা কাঁপিয়ে দিল। দিদিমা বলল, বাসন্তী তোরই মেয়ে ছিল। চৌধুরীর বুক থক করে উঠল। আসলে অনেক বছর আগে তার একটি অবৈধ সম্পর্ক ছিল এবং তা থেকেই বাসন্তীর জন্ম হয়েছিল। সে মানসিকভাবে দুর্বল হলেও রক্ত তো ছিল চৌধুরীরই। এই সত্য জেনে চৌধুরী ভেতর থেকে ভেঙে পড়ল। গভীর নিস্তব্ধতা এবং মানসিক চাপ তার আত্মাকে ঘিরে ধরল। সে কারো সাথে কথা বলতো না, সারাক্ষণ চুপচাপ বসে থাকত এবং অবশেষে মানসিক চাপের কারণে তার মৃত্যু হল। কেউ বুঝতেই পারল না যে চৌধুরীর মতো শক্তিশালী মানুষের শেষটা এভাবে কিভাবে হল। কিন্তু চৌধুরীর মৃত্যুর পরেও গ্রামের নোংরামি বন্ধ হল না। এরই মধ্যে ডাক্তারের মেয়েও অসুস্থ হয়ে পড়ল। গোপনে চিকিৎসা করাতে গিয়ে জানা গেল যে তার এইডস হয়েছে। রাগী ডাক্তার তাকে মারধর করতে লাগল এবং জিজ্ঞেস করল কার সাথে মুখ কালা করেছে।
মেয়েটি জানালো যে তার প্রেম ছিল ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট মনুর সাথে। যখন মনুকে মারধর করা হলো, সে কবুল করল যে সে ভুবড়ির কাছেও যেত। এই নাম শুনতেই ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল যে সে নিজেও অনেকবার ভুবড়ির কাছে গিয়েছে, অর্থাৎ ভুবড়ি এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে পুরো গ্রামে মৃত্যুর মিছিল শুরু হলো। মহিলা হোক বা পুরুষ, সবার অবস্থা খারাপ হতে লাগলো। যখন মিডিয়া পর্যন্ত এই খবর পৌঁছালো যে গ্রামে মহামারী ছড়িয়েছে, তখন 100-র বেশি মৃতদেহ পরীক্ষা করা হলো। রিপোর্ট সামনে এলে এইডসের কথা জানা গেল। গ্রামে হাহাকার পড়ে গেল। এখন মানুষ কাকে দোষ দেবে? সবার আঙুল উঠল ধনবার দিকে, কারণ সেই ছিল যাকে অনেক বছর আগে এইডস হবার অপবাদ দেওয়া হয়েছিল। উত্তেজিত গ্রামবাসী তাকে পিটিয়ে থানায় নিয়ে গেল। কিন্তু যখন তার রক্ত পরীক্ষা হলো, তখন আসল সত্য সবার সামনে এলো। ধনবার কোনোদিনও কোনো রোগ ছিলই না। আসলে ডাক্তার পঞ্চায়েতে মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল। আসল রোগ ভবরি পর্যন্ত পৌঁছেছিল সেই মুম্বাইয়ের ছেলেটির মাধ্যমে, যে ডকুমেন্টারি শুট করতে এসেছিল। সেখান থেকেই এই বিষ পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। এখন গ্রামবাসীদের ক্ষোভ ফেটে পড়ল। সত্য জানতে পেরে তারা ডাক্তার, লালা, পণ্ডিত এবং সৌরভকে ঘিরে ধরল। পুলিশও চোখ বন্ধ করে নিল, এবং সেদিন পুরো গ্রাম নিকড়ের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের এতটাই মারা হলো যে সেখানেই তরপাতে তরপাতে তাদের মৃত্যু হল। ওদিকে ধনবা যখন জানতে পারল যে ভবরীও সেই রোগের কবলে পড়েছে, সে তাকে শেষবার দেখতে গেল। কিন্তু ততক্ষণই ভবরীর মৃত্যু হয়েছিল। ধনবা ভারাক্রান্ত হৃদয় তার চিতা সাজালো এবং পূর্ণ সম্মানের সাথে শেষ বিদায় জানালো। এই পুরো গল্পটি এটাই শেখায় যে নিজের কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। যে যেমন বনি সে তেমনই কাটে।